বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তিলাওয়াত ও তরজমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা'উ ওয়া ইউ'আযযিবু মান ইয়াশা', ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশ মণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তার গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি। আমরা তোমার ক্ষমা চাই, হে আমাদের পালনকর্তা। তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 17 জানুয়ারি, 3 মাঘ এবং ফার্সি 27 দেই। রেডিও তেহরানের সন্ধ্যা অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি আক্তার জাহান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্টজে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজে।
ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি সম্প্রচার হয় এই পেজ থেকে facebook.com/Radio Tehran BN। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাতে থাকবে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে আমেরিকা গ্যারাকলে পড়েছে বলে দেশটির নিরাপত্তা উপদেষ্টার মন্তব্য সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশের করোনার বিধিনিষেধ মানতে বাধ্য করতে সরকারের হুঁশিয়ারি সম্পর্কে আলাদা দুটি প্রতিবেদন। এরপর থাকবে শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন। প্রান্তিক আয়োজনে থাকবে পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা। সর্বশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রতিশোধের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে আবুধাবিতে ইয়েমেনিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, বিভিন্ন স্থানে বিস্ফোরণ, 3 জনের প্রাণহানি। চীনের সঙ্গে 25 বছরের চুক্তির বাস্তবায়ন তেহরানের কৌশলগত সাফল্য, বলেছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব শামখানি। নির্বাচন কমিশন নিয়োগ সংক্রান্ত আইনের খসড়া অনুমোদন বাংলাদেশের মন্ত্রিসভায়, প্রেসিডেন্টের সঙ্গে সংলাপে আওয়ামী লীগের 4 প্রস্তাব। এবং বিজেপির হাত থেকে মুক্তি পেলে ভারত 47-এর চেয়েও বড় স্বাধীনতা অর্জন করবে বলে দাবি কাশ্মীরের নেত্রী মেহবুবা মুফতির। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সেনাবাহিনীর হামলায় অন্তত 3 জন নিহত ও 6 জন আহত হয়েছে। হামলায় 20টি ড্রোন এবং 10টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। আল মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, আমিরাতের ভূখণ্ডে ব্যাপক হামলা চালিয়েছে ইয়েমেনের সেনাবাহিনী ও গণ কমিটি। আবুধাবিতে ইয়েমেনিদের হামলা এখনও অব্যাহত রয়েছে বলে টিভির খবরে জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, আবুধাবি শহরের ত্রাণ কেন্দ্রের শিল্পাঞ্চলে হামলা হয়েছে। কোন কোন স্থানে আগুন ধরে গেছে, সেখান থেকে ধোঁয়া উঠছে। এর আগে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, কয়েক ঘণ্টা পরে এ হামলা সম্পর্কে বিবৃতি প্রকাশ করা হবে। এমিরেটস নিউজ এজেন্সি বা WAM জানিয়েছে, আবুধাবিতে 2টি বিস্ফোরণ ঘটেছে। এর একটি বিস্ফোরণ ঘটেছে অ্যাডনক কোম্পানির তেল সংরক্ষণাগারের কাছে, অপর বিস্ফোরণটি আবুধাবির আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ঘটেছে। ইয়েমেনের তথ্যমন্ত্রী দাইফুল্লাহ আশ-শামি বলেছেন, আজকের হামলার মাধ্যমে আবুধাবির কাছে শাস্তির বার্তা পাঠানো হয়েছে। গতকাল ইয়েমেনের সশস্ত্র বাহিনী আবুধাবিকে আগ্রাসী তৎপরতা অব্যাহত রাখার পরিণতির বিষয়ে সতর্ক করে দিয়েছিল। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রধান আলোচক আলী বাকেরি কানি আবারও অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গেছেন। সেখানে ইরানের পরমাণু সমঝোতা নিয়ে 5 জাতিগোষ্ঠীর সঙ্গে বৈঠকে যোগ দিচ্ছেন তিনি আলোচনার সর্বশেষ পরিস্থিতি জানাতে এবং পরামর্শ করতে গত শুক্রবার তেহরানে ফিরেছিলেন। তেহরানে 2 দিন অবস্থানকালে দেশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। ইরানের প্রধান আলোচকের পাশাপাশি অন্য দেশগুলোর আলোচকেরাও পরামর্শ করতে নিজ নিজ দেশ সফর করেছেন। সম্প্রতি ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা ইস্যুতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন দেশের আলোচক দল বলছে, ভিয়েনা আলোচনায় অগ্রগতি হচ্ছে। 6 জাতিগোষ্ঠীর সঙ্গে 2015 সালে ইরানের পরমাণু সমঝোতা সই হলেও তা থেকে অবৈধভাবে বেরিয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়া ইউরোপীয় দেশগুলো পরমাণু সমঝোতা বাস্তবায়নে সহযোগিতা করেনি।
ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের মুখপাত্র আব্বাস জাদে মেশকিনি বলেছেন, 5 জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের একটি ভালো চুক্তি স্বাক্ষরের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি আজ তেহরানে বার্তা সংস্থা ইসনাকে দেয়া এক সাক্ষাৎকারে পাশ্চাত্যের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে চলমান ভিয়েনা সংলাপ নিয়ে কথা বলছিলেন। এ সময় তিনি বলেন, ইরান কখনো খারাপ চুক্তি মেনে নেবে না এবং বিভিন্ন লক্ষণ দেখে বোঝা যাচ্ছে প্রতিপক্ষ ইরানের উপর তাদের শর্ত চাপিয়ে দিতে না পেরে আশাহত হয়েছে। ভিয়েনা সংলাপ খুব ভালোভাবে এবং ইরানের ন্যায়সঙ্গত দাবির ভিত্তিতে এগিয়ে যাচ্ছে বলে জানান এই সিনিয়র সংসদ সদস্য। তিনি বলেন, ইরান কখনো নিজের দেয়া প্রতিশ্রুতি লঙ্ঘন করেনি। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের মুখপাত্র আরো বলেন, ভিয়েনা সংলাপে ইরানের একমাত্র লক্ষ্য নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং অন্য কোনো বিষয়কে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় অন্তর্ভুক্ত করতে চাইলে ইরান তা মেনে নেবে না। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, চীনের সঙ্গে 25 বছর মেয়াদী চুক্তির বাস্তবায়ন শুরু হয়েছে, এটা তেহরানের জন্য কৌশলগত সাফল্য। তিনি আজ এক টুইটে এ মন্তব্য করেন। আলী শামখানি আরো বলেন, চীন হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। এমন সময় দেশটির সঙ্গে চুক্তির বাস্তবায়ন হচ্ছে যখন আমেরিকা এখনো একপেশে নীতি অব্যাহত রেখেছে এবং তেহরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করে যাচ্ছে। আমেরিকা চায় বিশ্বের কোন দেশের সঙ্গে ইরানের অর্থনৈতিক লেনদেন না থাকুক। কয়েকদিন আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান একদল উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি নিয়ে চীন সফর করেন। শুক্রবার সফর শেষে তিনি জানান, চীনের সঙ্গে 25 বছর মেয়াদী কৌশলগত অংশীদারিত্ব চুক্তির বাস্তবায়ন শুরু হয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের মন্ত্রিসভা নির্বাচন কমিশন নিয়োগ সংক্রান্ত আইন 2022-এর খসড়া অনুমোদন দিয়েছে। কমিশনারদের নিয়োগের জন্য অনুসন্ধান কমিটি গঠন করা হবে। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। বাংলাদেশে নির্বাচন কমিশন নিয়োগ সংক্রান্ত আইন 2022-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভার বৈঠক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এই সভায় আইনের খসড়া চূড়ান্তভাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি জানান, আইনের খসড়ায় প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনারদের নিয়োগের জন্য একটি অনুসন্ধান কমিটি গঠন করা হবে। প্রস্তাবিত এই অনুসন্ধান কমিটিতে 6 সদস্যের প্রধান হিসেবে থাকবেন প্রধান বিচারপতির মনোনীত আপিল বিভাগের একজন বিচারপতি। এছাড়া সদস্য হিসেবে থাকবেন হাইকোর্টের একজন বিচারপতি, মহা হিসাব নিরীক্ষক, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং রাষ্ট্রপতির মনোনীত 2 জন বিশিষ্ট ব্যক্তি। কমিটিকে সার্বিক সহায়তা দেবে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটি যোগ্য ব্যক্তিদের নাম প্রস্তাব করবে, সেখান থেকে রাষ্ট্রপতি পছন্দমতো ব্যক্তিদের কমিশনে নিয়োগ দেবে। এসব পদে নিয়োগে কিছু শর্ত দেওয়া হয়েছে। কমিশনে নিয়োগ প্রাপ্ত হবার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের কমপক্ষে 50 বছর বয়সের অধিকারী হতে হবে। এছাড়া সরকারি, আধা সরকারি, বেসরকারি ও বিচার বিভাগীয় পদে এই ব্যক্তিদের কমপক্ষে 20 বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এই নতুন আইনের অধীনে হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আশা করা যায় এই আইনি প্রক্রিয়া চূড়ান্ত হতে বেশি সময় লাগবে না। উল্লেখ্য, KM নুরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে। এদিকে বাংলাদেশের নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির আমন্ত্রণে সংলাপে অংশ নিয়ে কমিশনের আর্থিক অবস্থা শক্তিশালী করা, কমিশন গঠনে আইন করা সহ 4 প্রস্তাব দিয়েছে আওয়ামী লীগ। আজ বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের 10 সদস্যের একটি প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়। পরে এ বিষয়ে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, রাষ্ট্রপতির কাছে সংবিধানের 118 অনুচ্ছেদ মেনে ইসি গঠনে একটি আইন প্রণয়নের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরা হয়েছে। সাংবিধানিক ক্ষমতা ও প্রজ্ঞা দিয়ে রাষ্ট্রপতি ইসি গঠনে যে ব্যবস্থা নেবেন তাতে আওয়ামী লীগের সমর্থন থাকবে বলে তিনি জানান। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি সভাপতি মেহবুবা মুফতি বলেছেন, বিজেপির কাছ থেকে মুক্তি পেলে তা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার চেয়েও বড় স্বাধীনতা হিসেবে গণ্য হবে। কারণ বিজেপি কেবলই
মানুষের মধ্যে বিভাজন চায়। বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতি উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচন প্রসঙ্গে বিজেপিকে টার্গেট করে বলেছেন, বিজেপির হাত থেকে রেহাই পাওয়ার এটাই সুযোগ। আজ সোমবার হিন্দি গণমাধ্যম abplive.com ওই তথ্য জানিয়েছে। উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন প্রসঙ্গে তিনি আজ রোববার বিজেপিকে টার্গেট করে বলেন, তারা যখন বাবর ও আওরঙ্গজেবের কথা বলছে তখন উত্তরপ্রদেশের জনগণকে দেওয়ার এবং বলার মতো কিছুই নেই। যদি সেখানে কিছু হতো তাহলে দারিদ্র থাকতো না, হাসপাতাল থাকতো, মানুষের কর্মসংস্থান থাকতো, করোনায় মানুষের লাশ গঙ্গায় ভাসিয়ে দিতে হতো না। আজ সোমবার জম্মুতে উপজাতি যুব সম্মেলনে অংশ নেন মেহবুবা মুফতি। এ সময় তিনি বলেন, কারো বিরুদ্ধে ইউএপিএ, কারোর বিরুদ্ধে ইডি লাগানো হচ্ছে। তারা আপনাকে কোনো না কোনোভাবে হয়রানি করে চলেছে। সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা বলেন, জম্মু কাশ্মীর গান্ধীর ভারতের সাথে হাত মিলিয়েছিল। জম্মু কাশ্মীর গডসের ভারতের সঙ্গে ছিল না। বিজেপি দেশকে গডসের ভারত বানাতে চায়, বিজেপি ঘৃণা ছড়াতে চায়। এ প্রসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের বন্দী মুক্তি কমিটির সাধারণ সম্পাদক ছোটন দাস আজ রেডিও তেহরানকে বলেন, গান্ধীজির ভারতবর্ষ চরিত্র ক্রমাগত পাল্টে আজকে ভয়ঙ্কর পরিস্থিতিতে নিয়ে এসছে। অন্যদিকে মেহবুবা মুফতি বলেছেন, 70 বছর আগে ভারতের মানুষ ব্রিটিশদের হাত থেকে দেশকে স্বাধীন করার সুযোগ পেয়েছিল। আজ আমাদের কাছে বিজেপির থেকে মুক্তি পাওয়ার সুযোগ রয়েছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবপেজ firsttoday.com/bn। ফিরছি সংবাদে। 6 বছর পর সৌদি আরবের জেদ্দা শহরে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির সদর দপ্তরে ইরানের পক্ষ থেকে 3 কূটনীতিককে ফেরত পাঠানো হয়েছে। এর ফলে দীর্ঘ বিরতির পর ওআইসিতে আনুষ্ঠানিকভাবে আবার ইরানের কূটনৈতিক তৎপরতা শুরু হল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান গত 23 ডিসেম্বর জানিয়েছিলেন, ওআইসিতে নিযুক্ত 3 ইরানি কূটনীতিককে ভিসা দিতে সম্মত হয়েছে সৌদি আরব। ইরাকের মধ্যস্থতায় সৌদি আরবের সঙ্গে ইরানের 4 দফা আলোচনা শেষে ওই মতৈক্য অর্জিত হয়েছে বলে আব্দুল্লাহিয়ান জানান। উত্তর কোরিয়া আজ সাগরে আবার স্বল্প পাল্লার 2টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এ নিয়ে চলতি জানুয়ারি মাসে চতুর্থবারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ আজ ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবর দিয়ে বলেন, রাজধানী পিয়ংইয়ং এর সুনান বিমানবন্দর থেকে ক্ষেপণাস্ত্র 2টি নিক্ষেপ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষেপণাস্ত্রগুলো কতটা পথ পাড়ি দিয়েছে তা জানাতে পারেনি দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। জাপান সরকারও বিষয়টি নিশ্চিত করে এর নিন্দা জানিয়ে বলেছে, এ ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করবে। জাপানি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার ব্যাপারে যথাসম্ভব তথ্য সংগ্রহ করার নির্দেশ দিয়ে বলেছেন, সাগরে অবস্থানরত জাহাজ এবং আকাশে চলাচলকারী বিমানের নিরাপত্তা রক্ষা করতে হবে। জাপানের কোস্ট গার্ড তাৎক্ষণিকভাবে দেশটির পানি সীমায় অবস্থানরত জাহাজগুলোকে এ ব্যাপারে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়। কোস্ট গার্ড পরে জানায়, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রগুলো হয়তো আরও আগে সাগরে পড়েছে। মার্কিন আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড বলেছেন, রাশিয়া যদি ইউক্রেনে সামরিক অভিযান চালায় তাহলে মস্কোর বিরুদ্ধে 18 রকমের জবাব প্রস্তুত রেখেছে ওয়াশিংটন। তিনি বলেন, আমি শুধু বলবো, রাশিয়া যদি কোনোভাবে ইউক্রেনে সামরিক অভিযান চালায় তাহলে মিত্রদের ব্যাপারে আমাদের যে প্রতিশ্রুতি রয়েছে আমরা তা পূরণ করব এবং রাশিয়ার জন্য সেসব ক্ষতি হবে অত্যন্ত দ্রুত এবং মারাত্মক। রাশিয়ার বার্তা সংস্থা স্পুতনিক এ খবর দিয়েছে। রাশিয়ার বিরুদ্ধে এ ধরনের হুমকি দিলেও আমেরিকার শীর্ষ পর্যায়ের কূটনীতিক ওয়াশিংটনের সম্ভাব্য জবাব সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। ইরানের সঙ্গে সম্পাদিত পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে আমেরিকা গ্যাড়াগলে পড়েছে বলে দেশটির নিরাপত্তা উপদেষ্টা মন্তব্য করেছেন। এ সম্পর্কে দৃষ্টিপাতে প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন নাসির মাহমুদ। পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়া ছিল মারাত্মক ভুল। অবৈধভাবে ওয়াশিংটনের বেরিয়ে যাবার 2 বছর 9 মাস পর মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিভান একথা স্বীকার করলেন। গতকাল এক সাক্ষাৎকারে তিনি বলেন, ট্রাম্প সরকার পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে গিয়ে ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের যে নীতিকৌশল অবলম্বন করেছিল, ওয়াশিংটন এখন তার ভয়াবহ মাশুল গুনছে। ভিয়েনায় চলমান 8ম দফা আলোচনা প্রসঙ্গে তিনি একথা বলেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবসময় পরমাণু সমঝোতাকে ওয়াশিংটনের জন্য নিকৃষ্টতম চুক্তি বলে অভিহিত করতেন। অবশেষে 2018 সালের 8 মেতে ওই চুক্তি থেকে তিনি যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। সেই সঙ্গে বিশ্বজুড়ে প্রবল বিরোধিতা সত্ত্বেও পরমাণু সমঝোতা বিষয়ক জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাব বাস্তবায়ন করা থেকে নিজেদের গুটিয়ে নেন ট্রাম্প। উল্টো ইরানের উপর নজিরবিহীন চাপ প্রয়োগের নীতি বাস্তবায়ন করেন। মার্কিন প্রশাসনের লক্ষ্য ছিল ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি স্থগিত করা এবং ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও আঞ্চলিক নীতির উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ সহ ওয়াশিংটনের 12টি শর্তের কাছে ইরানকে নত করতে বাধ্য করা। কিন্তু বিগত 3 বছরে ওয়াশিংটনের কোনো লক্ষ্যই অর্জিত হয়নি, বরং এইসব পদক্ষেপ ছিল স্নায়ুযুদ্ধ পরবর্তী মার্কিন পররাষ্ট্র নীতির ইতিহাসে সবচেয়ে বড় ব্যর্থতা। জ্যাক সালিভানের মতো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনও তাদের ভুল স্বীকার করেছেন। 2021 সালের 7 ডিসেম্বরে তিনি পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়াকে মারাত্মক ভুল বলে মন্তব্য করেছিলেন। মজার ব্যাপার হল, ভুল স্বীকার করার পরও তারা কিন্তু ট্রাম্পীয় সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি প্রয়োগ করে যাচ্ছেন। জো বাইডেন সরকার গত 1 বছরেও ইরানের উপর থেকে নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করেনি, যদিও নির্বাচনী প্রচারণাকালে তিনি নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন বলে প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন তিনি যুক্তরাষ্ট্রকে পুনরায় সমঝোতায় ফিরিয়ে নেবেন। ট্রাম্প সরকারের আরোপিত কিছু নীতি বহাল রাখার চিন্তাই ভিয়েনা আলোচনায় উন্নতির পথে বাধা হয়ে আছে। মিশিগান ভার্সিটির প্রফেসর জুয়ান কোলের মতে, সমঝোতায় ফেরার জন্য বাইডেনের উচিত 3টি কাজ করা। 1. সমঝোতার ব্যাপারে তাদের বর্তমান অবস্থানগত ভুল স্বীকার করে নেওয়া। 2. ইরানের উপর থেকে নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করা এবং 3. অপারমাণবিক বিষয়গুলো এড়িয়ে যাওয়া। কিন্তু আমেরিকার শুভবুদ্ধির উদ্রেক কতটা ঘটবে সেটাই এখন দেখার বিষয়। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pm। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/রেডিও তেহরান bm। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। দৃষ্টিপাতের এবারে নজর দিচ্ছি বাংলাদেশের দিকে। করোনা ভাইরাস ডেল্টা ও ওমিক্রনের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এই অবস্থায় সরকারি বিধিনিষেধ মেনে চলতে বাধ্য করাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। এ সম্পর্কে এবারে রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। মন্ত্রিপরিষদ সচিব ডক্টর খন্দকার আনোয়ারুল ইসলাম আজ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, করোনার বিধিনিষেধ মানাতে পরিস্থিতি পর্যবেক্ষণ করে 2-3 দিন পর অ্যাকশনে যাচ্ছে সরকার। এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সচিব আরো বলেন, করোনার বিপর্যয় থেকে সুরক্ষার জন্য আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অবশ্যই মাস্ক পরতে হবে। সরকার যে 11 দফা নির্দেশনা দিয়েছেন সেটাকে কার্যকর করতে হবে। তবে বিশেষজ্ঞগণ বলছেন, সভা সমাবেশ, নির্বাচন, বাণিজ্য মেলা এসব চালু রেখে কতগুলো নির্দেশনা জারি করে সংকট ঠেকানো যাবে না। মেলা খোলা রাখতে চান আপনি, ভ্যাকসিন কার্ড, স্কুল খোলা রাখতে চান আপনি, রাজনৈতিক নির্বাচন চালু রাখতে চান,
আবার একই সঙ্গে বলবেন যে আসলে জনসমাগম এড়াতে চান। এই দুটো আসলে কনফ্লিক্টিং। অর্থাৎ স্পষ্ট নির্দেশনা, চয়েসটা যদি হয় বিজ্ঞান বনাম বাণিজ্য, তাহলে রাষ্ট্রকে আসলে বিজ্ঞানের পক্ষে অবস্থান নিতে হবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মুস্তাক আহমেদ জানিয়েছেন, ঢাকায় ওমিক্রনের গণসংক্রমণ শুরু হয়ে গেছে, এটা আরো বাড়বে। ঢাকা শহরের প্রায় পুরোটাই ওমিক্রন ছেয়ে গেছে, ঢাকার বাইরে ডেল্টা, এটা ঠিকই আছে। এদিকে আজ সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকের পর নিজ কার্যালয়ে আয়োজিত ভিন্ন এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালিক বলেছেন, আমাদের ওমিক্রন এবং ডেল্টা ভেরিয়েন্টে আক্রান্ত সংখ্যা দিন দিন ধাপে ধাপে লাফায় লাফায় বাড়ছে। তাতে আমরা একটু এ বিষয়ে কিছুটা হলেও তো চিন্তিত, আতঙ্কিত। অপরদিকে জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা এই তথ্য ভান্ডার থেকে জানা গেছে, করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট ওমিক্রন বাংলাদেশে 55 জনের শরীরে শনাক্ত হয়েছে। আজ নতুন করে যে 22 জনের মধ্যে ওমিক্রন শনাক্ত হয়েছে তাদের 12 জনই রাজধানীর মহাখালীর বাসিন্দা। বাকিদের মধ্যে উত্তরায় 4 জন, বাসাবয় 2 জন এবং চানখারপুল এলাকার বাসিন্দা 4 জন। ওদিকে দেশে নভেল করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় আরো 10 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে যাবৎ মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 28,154 জন। এছাড়া আজ নতুন করে আরো 6,676 জন আক্রান্ত হয়েছেন করোনা। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 16,24,387 জন। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা। সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে আপনাদেরই চিঠিপত্র।